পাঠিয়েছি, তার কাছ থেকে উত্তর আসা অবধি একটু ধৈর্য ধরো। তখন রান্তির মনে আসে সেই বৃদ্ধার কথা। ব্যাগ থেকে কাগজটা বের করে খুলতেই দেখতে পায় একটা ম্যাপ, যেখানে তার এক গোপন জায়গা আছে। রাত করেই বেরিয়ে পড়ে রান্তি, ঠিকানা মতো পৌঁছায় সেই বৃদ্ধার কাছে। সে জানায়, তুমি সঠিক সময় এসেছো। আজকে মঙ্গলবার, এবং আজকেই অতিপ্রাকৃত বিশেষ জাতির কামনার রাত। এই রাতের নাম আঙ্গোরো কাসিহ। এর বাংলা অর্থ দাঁড়ায় ভালোবাসার রাত। বৃদ্ধা বলে, আমাকে বিশ্বাস করো, আজকের এই রিচুয়ালের পর তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। তোমার সবকিছুর খেয়াল রাখবে সে। সেই সাথে রহস্যময় ভঙ্গি নিয়ে তাকে বলে, তোমার বিয়ে হবে শয়তানের সাথে। বৃদ্ধায় কিছু রিচুয়ালস করে মুরগি বলি দেয় এবং সেই কলিজা রান্তিকে খেতে দেয়, এবং তাকে ফুলের সাথে নাপাক পশুর মিশ্রিত রক্ত দিয়ে গোসল করানো হয় আর শয়তানের জন্য প্রস্তুত করা হয়। নির্দিষ্ট একটা কক্ষে নিয়ে গিয়ে তাকে কিছু মন্ত্রচায়ন করতে বলে। মন্ত্রটা ছিল, আজকের রাত অনেক আবেগ ও ভালোবাসাপূর্ণ। আমি তোমার কাছে নিজের রুহু আর দেহ সারা জীবনের জন্য সঁপে দিলাম, আর আমি স্বইচ্ছায় তোমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিলাম, এবং আজকে থেকে আমি তোমার স্ত্রী। কথাটা বলতেই তার ভেতরে এক আতঙ্ক প্রবেশ করে। বৃদ্ধা বাহিরে বসে উদ্ভট মন্ত্রচায়ন করছে, আর সেই সাথে কোন এক অদৃশ্য শক্তি দ্বারা রান্তি পজেসড হয়ে যায়। রান্তিকে বৃদ্ধা জানায়, রিচুয়াল এখানেই শেষ হয়নি, আরো কিছু কাজ আছে। তোমার মেয়েকে বাঁচিয়ে রাখতে হলে প্রতিদিন একটা করে মুরগি বলি দিতে হবে। কাটা মাথা আর কলিজা এই প্লেটটাতে রেখে বাড়ির যে কোনো কোনায় রাখবে। এই ঘটনার পরের দিন বায়ু তার প্রিয় মোরগ রকিকে সকাল থেকে পাচ্ছে না। তাছাড়াও তাদের হসপিটালে যেতে হবে। দেরি হয়ে যাওয়ায় স্মৃতি আর যেতে চাচ্ছে না। তখনই বাড়িতে নিনাকে নিয়ে রান্তি আর গীতা হাজির হয়। নিনা সম্পূর্ণ সুস্থ, তার পায়ে কোনো সমস্যা নেই, বরং মাথার আঘাত আর আগের সমস্ত সমস্যা দূর হয়ে গেছে। বুঝতে বাকি রইল না জাদু কাজ করেছে। বাড়ির সবাই অবাক, বিশেষত স্মৃতির চোখ নড়ছেই না। মনে অনেক সন্দেহ যে এটা অসম্ভব। তার স্বামী বায়ুর কাছে তো সরাসরি বলেই ফেলে, ও কি কোনো কালো জাদু করেছে নাকি? আমার সন্দেহ হচ্ছে ও জাদু করেছে। বায়ু বলে, ধুর, এত কিছুতে কে ভাবে, সুস্থ হয়ে গেছে তো গেছে। কথাগুলো রান্তি আড়ালে শুনতে পায়, কিন্তু উপেক্ষা করে চলে যায়। সাধারণত রান্তি সন্ধ্যা 7:30টাতেই রাতের খাবার দাবারের আয়োজন করে ফেলে, কিন্তু আজকে তার কোনো খোঁজ নেই। গীতা ডাকতে গেলে দেখা যায় রান্তি অন্ধকারে লুকিয়ে আছে। সে জানায়, তুমি যাও, আমি আসছি। দেখা যায় অন্ধকারে বসে আয়নার সামনে রূপচর্চায় ব্যস্ত। সে যেমনটা নববধূ সেজে বসে আছে। এমন করেই কয়েকটা দিন কেটে যায়। একদিন গীতা বাইরের কাজ করছিল। অবাক বিষয়, দিনের বেলাতে রান্তি ঘরের জানালা বন্ধ করে দিচ্ছে, রুম বন্ধ করে একা একা বসেই টিভি দেখছে। স্মৃতি তাকে কয়েকটা কথা শুনিয়ে রুমের জানালা আর দরজা খুলতেই দেখতে পায় রান্তি তার মেয়েকে নিয়ে সবেমাত্র স্কুল থেকে ফিরেছে। তার মনে প্রশ্ন দাঁড়ায় যে, তাহলে কিছুক্ষণ আগে কে ছিল ঘরের মধ্যে? এই বিষয়গুলো নিয়েই রাতের বেলা গীতার সাথে কথা বলছিল। গীতা কথাগুলোতে পাত্তা দেয় না, তবে দিন যত যাচ্ছিল ঘরে অলৌকিক শক্তির প্রকোপ বেড়েই চলছিল। প্রতিদিন রাতেই রান্তি গোসল করতে চলে যায়, প্রতিদিন ঠিক একই সময়। বিষয়টা কারো নজরে না এলেও স্মৃতির নজরে পড়ে। রাতে রান্না করতে গেলে বাথরুম থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল। লুকিয়ে লুকিয়ে দেখতে গেলে স্মৃতি ভেবে নেয় যে তার স্বামীর অগোচরে প্রতিদিন রাতের বেলা পরপুরুষকে বাড়িতে নিয়ে আসে। এই দৃশ্য সে ক্যামেরায় রেকর্ড করে ফেলে। তবে পরের দিন গীতা কাজে গেলে মার্কেটের মধ্যে সবাই তার ভাবির নামে ফিসফিস করছিল। হাজি সাহেবের কাছে জানতে পারে কে যেন গোসল করছিল আর হাসছিল। ওইসব নিয়েই মার্কেটে এক একজন মন গড়া কথা বানাচ্ছে। ঘটনা জানতে পেরে রান্তি প্রচন্ড রেগে গিয়ে স্মৃতির উদ্দেশ্যে তেড়ে আসে। জনবহুল ভিড়ে দিশেহারা হয়ে তার দিকে ছুরি চালাতে গেলে পরক্ষণেই শান্ত হয়ে যায় এবং সেখান থেকে চলে আসে। সেদিন রাতে বায়ু স্মৃতিকে নুডলস রান্না করতে বলে। খেয়ে সে বাহিরে যাবে। কিচেনে গিয়ে পৌঁছায়, ফুটন্ত নুডলসের মধ্যে ব্যাঙ। আচমকা রান্তি এসে গরম উত্তপ্ত পানিতেই হাত দিয়ে ব্যাঙটা খেয়ে নেয়। স্মৃতি তড়িঘড়ি করে রান্না শেষ করে বায়ুকে খাবার দিতে গেলে সেখানে রান্তিকে দেখতে পায়। গলা চেপে সেখানেই স্মৃতিকে সে হত্যা করে। এরপর পেট থেকে বাচ্চাটা বের করে সে খেয়ে ফেলে। সকালে গীতা রান্তিকে ডাকতে গেলে বায়ু সে হাজির হয়। গতকাল সে সারাদিনেও বাড়িতে আসেনি। এর মানে দাঁড়ায় স্মৃতি সম্পূর্ণ এক ভ্রমের মধ্যে ছিল। এখন বাড়িতে সবাই টেনশনে। বায়ু কিছুটা আঁচ করতে পারে যে তার স্ত্রীর সাথে হয়তো রান্তির কোনো ঝামেলা হয়েছে। তাছাড়াও মনের মধ্যে দুশ্চিন্তা।
সব মিলিয়েই রান্তিকে দোষারোপ করছে বায়ু। কিন্তু গীতা রান্তির পক্ষ নিয়ে বলে স্মৃতি তাকে বদনাম করেছে। বাড়িতে এখন একের পর এক অলৌকিক ঘটনা ঘটছে। স্মৃতির আত্মা তাদের বিভিন্নভাবে কিছু একটা বোঝাতে চাচ্ছে, তবে কেউই অলৌকিক সংকেত বোঝে না। একদিন রাতে খামারের পেছন থেকে গীতা কোনো মহিলার কণ্ঠ শুনতে পায়। শব্দটা আসছে ময়লার ভাগার থেকে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। গীতা ফোনে ভিডিও রেকর্ড করতেই লক্ষ্য করে সেখানে অটো হিউম্যান ফেস ডিটেক্ট করছে। বিষয়টা এড়িয়ে সে চলে আসে। তাছাড়া নিনা গীতাকে বলে এখন আর সে তার মায়ের সাথে থাকতে চায় না, তার সাথে ভয়ানক আচরণ করে। রান্তি প্রতিদিনের মতোই মেয়েকে সুস্থ রাখতে একটা করে মুরগি বলি দিয়ে যাচ্ছে। এমনকি একদিন মুরগির মাথা বলি দিয়ে দেহটা ভাগাড়ে ফেলে আসতে গেলে সেখানে স্মৃতির লাশ দেখতে পায়। মনের মধ্যে বিশাল আফসোস, হায় এটা আমি কি করে ফেললাম। সে বুঝেছে যে শয়তান তাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। ৭-৫ না ভেবে তৎক্ষণাৎ বৃদ্ধার ডেরায় গিয়ে পৌঁছায়। এর থেকে বাঁচার উপায় জানতে চাইলে বৃদ্ধা তাকে রাগের স্বরে বলে, তুই তোর আত্মা বিক্রি করেছিস সন্তানের সুস্থ কামনায়, তো এখন কি চাস আমার কাছ থেকে? রান্তি বলে, আমি আগের মতো করে কি সব ফিরে পেতে পারবো? কোনো একটা পথ তো আছে। কিন্তু বৃদ্ধা তাকে সাফ সাফ জানিয়ে দেয় শয়তান তোমাকে বিবাহ করেছে, তুমি এখন থেকে তার দাসী। তোমার পথে যে বাধা সৃষ্টি করবে সে তাকে মেরে ফেলবে, আর এর কোনো সমাধান নেই। এই অসহায়ত্বের সময় তার স্বামীর কথা ভীষণ মনে পড়ছে, কারণ তার স্বামীকে না জানিয়েই কুফুরি করেছে এবং শয়তানের সাথে বিবাহ চুক্তি করে জঘন্যতম পাপ করেছে। অন্যদিকে বায়ু মোরগ লড়াই খেলছে, তবে ভিড়ের মাঝে তার কেন জানি মনে হলো তার স্ত্রীকে দেখতে পেল। খেলা বাদ দিয়ে তাকে খুঁজতে বের হয়ে পড়ে, তবে আর তার খোঁজ মেলে না। রাতে বাড়িতে ফিরে টুকটাক কাজ করছিল। ময়লার সেই ভাগাড়ের অন্ধকারে হঠাৎই ভেসে এলো এক আর্তনাদ। ছুটে গিয়ে সে যা দেখল, মুহূর্তের মধ্যেই মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে তার জীবনের ওপর। বাড়িতে পৌঁছে নিনাকে জেরাজেরি করছে, বলছে তোর মা কোথায়? রান্তি তার মেয়েকে বাঁচাতে আসলে বায়ু ক্রোধের স্বরে বলে, তুই কেন স্মৃতিকে খুন করতে গেলি? সাথে তার শার্টটাও দেখায়, যা কিনা তার স্ত্রীর লাশের কাছ থেকে পেয়েছে। বায়ু কান্নায় ভেঙে পড়ে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই গীতা রান্তিকে সেখান থেকে নিয়ে যায়। ডিয়ান তার ছেলেকে বলে, এখন কিছুই করার নেই। এই ঘটনা এলাকায় ছড়াছড়ি হলে আমাদেরই বদনাম হবে। মনে পাথর চাপা দিয়ে হলেও তুই স্মৃতির লাশটাকে বাড়ির আঙিনায় কবর দিয়ে দে। তবে বায়ু এখন বাকরুদ্ধ, কেননা তার নিজের পরিবারের মানুষই তার স্ত্রীকে খুন আর ঘটনা চাপা দেওয়ার মতো অপরাধ করেছে। অনেক কিছু চিন্তাভাবনা করে বায়ু তার স্ত্রীকে গোসল করিয়ে কবর দেয়। আর অন্যদিকে নিনা বলছে সে তার মাকে এখন আর ভালোবাসে